আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে দ্য হরর ইউনিভার্স বাই তুষার থেকে। আমি তুষার আছি আপনাদের সাথে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী সকল আপডেট আপনারা পেতে পারেন। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটি আমাকে পাঠিয়েছে রায়ন ইসলাম ভাই, দুঃখিত রিয়ান ইসলাম ভাই। রিয়ান ইসলাম ভাইয়ের ঘাত ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি গতকাল রাতে আমাদের সঙ্গে শেয়ার করেছে। রিয়ান ইসলাম ভাই যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে আমি বলার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি ঘটনাটি। সময় ছিল 2014। আমি রিয়ান মাদ্রাসায় পড়াশোনা করি। সময় একদিন আমার এক বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, আমি দেখতে গেলাম। হঠাৎ আমার খালা ফোন দিলেন এবং বললেন, আসাদ আমার কাজিন, সে খুবই অস্বাভাবিক আচরণ করছে। আমি বললাম বাসায় গিয়ে আমি ফোন দিব। তাড়াতাড়ি বাসায় এলাম এবং খালাকে ফোন দিলাম। তিনি বললেন, আসাদ এখন আর জিমে যায় না। উনি আমার খালাতো ভাই, উনি জিম করতেন, উনি খুবই স্বাস্থ্য সচেতন ছিল আর কি। জিমে যায় না, বাসায় শুধুই রাগ করে, ভাঙচুর করে, দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম, আসাদকে ফোনটা দিন তো খালা, আমি কথা বলি। আসাদ ফোন ধরে একটু সাইডে গিয়ে বলল, রিয়ান, আমার কেমন জানি লাগে, সবকিছুই বিরক্ত লাগে, শুধু কেয়ার কথা মনে পড়ে। কেয়া হচ্ছে আমার খালাতো ভাইয়ের প্রেমিকা। কেয়ার কাছে যেতে মন বলে, কিন্তু কে আমার সাথে আগের মতো আচরণ করছে না, কথা বলতে চায় না। আমি বললাম, তোমাদের কি কোনো ঝামেলা চলছে নাকি? আসাদ বলল, না রে, তা না, এখানে সব গোলমাল লাগছে। ওর সাথে, ওর কাছে গেলে আমি ঠিক থাকি, কিন্তু ওর কাছ থেকে চলে আসলে পাগল পাগল হয়ে যায়। কেয়া কেন হঠাৎ বদলে গেল আমি বুঝতে পারছি না। আমাদের পরিচয় ফেসবুক থেকে শুরু, না দেখে 1 বছর প্রেম করি। তারপর গত 4 বছর আগে, দুঃখিত, গত 4 মাস আগে দেখা করি। আমার রেস্টুরেন্টে তারপর অনেক ঘোরাঘুরি করেছি। আমার রেস্টুরেন্টে নিয়ে ওরে অনেক খাওয়াইছি। আমার রেস্টুরেন্টে প্রথম দেখা করি, মানে আমার আসাদ খালাতো ভাই আসাদের রেস্টুরেন্ট ছিল, নিজস্ব রেস্টুরেন্ট, ব্যবসায়ী। ওর সাথে দেখা হওয়ার পর থেকেই আমার সব পাল্টে যায়। তুমি তো জানো আমি কেমন জিমে পাগল, কিন্তু এখন আর কিচ্ছু ভালো লাগে না। 2 মাস ধরে কেয়ার চলাফেরা সব চেঞ্জ হয়ে গেছে। বাজে পোশাক পরে, আমি এসব পড়তে মানা করলেও সে কোনো মতে এগুলো শুনে না। একদিনে আমার বিয়ের জন্য পাগল করে ফেলতো। আর এখন আমি অনেক কষ্টে আব্বু আমাকে রাজি করিয়েছি। আম্মু ওর দেখে পছন্দ করেনি, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আম্মু সব মেনে নিয়েছে। সে এখন বদলে গেছে। ওর বাসায়ও নিয়ে যায় না আমায়, তবে ঠিকানা দিয়েছে। ওর পরিবারের কারোর সাথে আমার পরিচয় না করাই দেয়নি। কিন্তু যাই হোক, ওর ছাড়া বেঁচে থাকা অসম্ভব মনে হচ্ছে আমার কাছে। রিয়ান, তুমি একটু দেখবে কোনো হুজুরের মাধ্যমে সে এমন করছে কেন? আর এমন কোনো আমল আছে কি যা করলে সে আমায় আগের মতো ভালোবাসবে? আমি সব শুনে একটু সময় নিলাম। বললাম, চিন্তার বিষয়, ঠিক আছে। আমার একটি ওস্তাদ আছেন যিনি অনেক বড় মাপের আলেম, তাকে আমি মামা বলে ডাকি, সম্বোধন করি। আমি তার সঙ্গে কথা বলবো। আমার ওনার কাছে অনেক জিন হাফেজ আলেম আছে আমার মামার কাছে। আমি তোমার এই ব্যাপারে মামার সাথে কথা বলবো, তুমি আপাতত শান্ত থাকো। এই বলে ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ চিন্তা করলাম। রাতে মামার নাম্বার খুঁজে বের করলাম। মামাকে রাতেই ফোন দিলাম। তিনি আমার সব কথা শুনে বললেন, দেখো, ইসলামে প্রেম ভালোবাসা বিয়ের আগে বৈধ নয়, এটি হারাম। যদি তোমার কাজিন ওই মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমি দেখতে পারি কি ঝামেলা হয়েছে। আমি বললাম সে বিয়ে করতে চাচ্ছে, তার বাবা মাকেও রাজি করিয়েছে। আমার কাজিন আগামী 6 মাসের মধ্যে কানাডায় চলে যাওয়ার কথা, তাই সে বিয়ে করে চলে যেতে চাচ্ছে। বাবা মা সব কথা শুনে বললেন,
ঠিক আছে, আমি তোমার কাজিন এবং তার বাবা মায়ের নাম লিখে দাও আর ওই মেয়ের নাম দাও। আমি সব লিখে মামাকে দিলাম। অপেক্ষা করতে থাকলাম। এদিকে খালা আবার ফোন দিয়ে বলল, আসাদ আজ নিজে মাথা দেয়ালে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলেছে। তার কিছুক্ষণ পর সে বলছে, আমার মাথা ফাটলো কি করে, কিভাবে, সব ভুলে যাচ্ছে। খালা খুব কান্না শুরু করলো। আমি বললাম, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরের দিন ফজর নামাজের পর মামায় ফোন দিয়ে তাড়াতাড়ি দেখা করতে বললেন। আমি ওই সময় নষ্ট না করে মামার কাছে ছুটে গেলাম। ওনার কাছে তখন উনি অনেক দুঃখিত ওনার কাছে তখন উনি ওনার বিশেষ ইবাদতখানায় আমল করেছিলেন। আমি অপেক্ষা করতে থাকলাম। মামা আমল শেষ করে আমায় ওনার কাছে বসতে বললেন। দেখো বাবা, তোমার ভাইকে খুব ভয়ঙ্কর নাপাক জিনিস খাওয়ানো হয়েছে। এটা শুনে আমি তো অবাক। নাপাক জিনিস কি বলেন মামা? কিসের জিনিস আর কি এই কাজ করেছে মামা, বলতে পারবেন? মামা বলে, তা হলো মেয়েদের মাসিক এই রক্ত, যা কারো জাদুর জন্য ব্যবহার করা হয়। তা কোকা-কোলার সাথে মিশিয়ে খাইয়েছে ওই মেয়ে, যাকে সে ভালোবাসে। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। নিজেকে শক্ত করে বললাম, কেন সেই কাজ করেছে? মা বললেন, শুধু ওর ভাইকে নয়, সে এরকম আরো 3জন ছেলেকে খাওয়াই তাদেরকে বশ করে টাকা হাতিয়ে নিয়েছে। এই রক্ত যাকে খাওয়ানো হয় সে তার বশে চলে আসে। তাকে সে যা বলবে সে তাই শুনবে। পরে কাজ শেষ হয়ে গেলে সে ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন সে ছেলে আস্তে আস্তে পাগলামি শুরু করে দেয়, নিজেকে আঘাত করে, আশেপাশে যাকে পাবে তাকেই মেরে ফেলতে চাইবে, শুধু ওই মেয়ের কাছে যেতে চাইবে। এক সময় সে নিজেকে মেরে ফেলবে, যা পূর্বে 3জন ছেলের বেলায়ও হয়েছে। এখন তোমার ভাই এর পালা। আমি কান্না শুরু করে দিলাম। বললাম, মামা এখন আমি কি করব, কিভাবে বাঁচাবো আমার ভাইকে? মা বললেন, এই কাজ অনেক কঠিন, অনেক দেরি হয়ে গেছে। আমি মামার পায়ে ধরে বললাম, আল্লাহ আপনাকে অনেক ইলম দান করেছে মামা, সারা জীবন মা শুকর করে এসেছেন। আপনি আল্লাহর হুকুমে আমাদের পথ দেখান। মা বললেন, আমি যা যা করতে বলো তুমি কি পারবে করতে? আমি বললাম, ইনশাল্লাহ পারবো। মামা বললেন, চিন্তা করে দেখ বলছো তো? আমি বলছি, মামা বলেন। তুমি আগামীকাল এই সময় দেখা করবে আমার সাথে। পরের দিন ঠিক একই সময় মামার কাছে গেলাম। তিনি আমায় কিছু খুরমা আর জাফরানের কালি দিয়ে কিছু দোয়া লিখে দিলেন। তুমি আগামীকাল আসাদকে ঢাকা থেকে জামাল করে চলে আসতে বলো। মামা আমাকে কিছু নিয়ম বলে দিলেন, তা করতে বললেন। তারপর তার নিজের বাসায় গিয়ে যেভাবে বলে দিয়েছে তা বেশ কিছুদিন পালন করতে হবে। আর ওই মেয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে হবে। তবে সাবধান, যদি নিয়ম একটু এদিক সেদিক হয় তখন খুব বিপদ হতে পারে। আমি বললাম, ইনশাল্লাহ মামা, আমি সব দেখে নেব, আমি ঠিক মতোই সব করবো। বাসায় গিয়ে খালাকে ফোন দিয়ে বললাম, আজই আসাদকে আমাদের বাসায় পাঠিয়ে দিন। পরের দিন আসাদ চলে এলো। সব খুলে বললাম, সে হতভম্ব হয়ে গেল। আসাদ বলে, আমি এখন বুঝতে পারছি, সেদিন কেয়ার সাথে প্রথম দেখা করি, আমার রেস্টুরেন্টে যখন কোকা-কোলা সামনে টেবিল ছিল, আমি যখন গ্লাসে মুখ দিব তখনই কেয়া বলল একটা টিস্যু নিয়ে আসতে। আমি তাই গেলাম। তখন এসে দেখি কেয়া খুব খুশি খুশি অবস্থায় আছে। বললাম, কি হলো? তখন সে বলে, কিছু না। আমি খেয়ে নিলাম সবটার উপর। আর কেয়াকে আমি আমার পার্টনারের কাছ থেকে নিয়ে 2 লাখ টাকা দিয়েছি। ওর খুব দরকার ছিল, 2 মাসের পর দিয়ে দিবে। আমি বলেছি, লাগবে না, আর সবকিছুই তোমার। আমি আসাদকে বললাম, তুমি ওর বাসার ঠিকানা জানো? সে বলল, রামপুরা থেকে পুরো ঠিকানা দিল। আমায় আসাদ আর আমার এক ফ্রেন্ড
রামপুরা থেকে তাকে ফোন দিয়ে বললাম, এই ঠিকানাটা কি কোন দিকে? সে বলল, আজব, এমন কোনো ঠিকানা রামপুরে নাই তো। আমি আরো কিছু ফ্রেন্ডদের কাছে জানতে চাইলাম, সবাই একই কথা বলল। যাই হোক, 3 দিন আসাদের আমল করিয়ে দিলাম, সে চলে গেল ঢাকায়। মোটামুটি কিছুদিন ঠিকই ছিল আসাদ। রমজান মাস চলে এলো। 4 রোজার সেহরির সময় খালা ফোন দিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করলো। আমি বললাম, কি হয়েছে? আসাদ আজ ওর ছোট ভাইকে মেরেই ফেলতো। বললাম, কেন, কি হয়েছে? তিনি বললেন, সেহরি খাবে উঠছে, হাসি খুশি 2 ভাই দুষ্টুমি করছে। ওরা পাশের রুমে আমি রান্না করি। হঠাৎ গ্যাংগানের আওয়াজ শুনে রুমে গিয়ে দেখি আসাদ ছোট ভাইয়ের বুকে বসে গলায় পাড়া দিয়ে জিহ্বা টানছে। আমি চিৎকার দিয়ে ধাক্কা দিয়ে আসাদকে সরিয়ে দিই। তোমার খালু পাশের রুম থেকে চলে আসে। আসাদের চেহারায় বিকট হয়ে গেছিল, চোখগুলো লাল টকটকে। ছোট ছেলেটাকে বুকে নিয়ে মাথায় পানি দিই। একটু পর আসাদ স্বাভাবিক হয়ে বলে, আম্মু কি হয়েছে? আমার, তুই তোর ভাইকে মেরেই ফেলতে চাইছিলি? আসাদ বলে, কি বলো আম্মু, আমি আমার বাদরের ভাইকে কেন মারবো? এই হলো ঘটনা। আমি এখন কি করবো বল? আমি খালাকে বললাম, আমি মামার সাথে কথা বলি, জানাবো। চিন্তায় পড়ে গেলাম, এমন হচ্ছে কেন? আজান হলো, নামাজ শেষ করে মামাকে একটা ফোন দিই। বললাম, মামা মাফ করবেন এই সময় বিরক্ত করার জন্য। তিনি বললেন, কি হয়েছে বলো। আমি সব বিস্তারিত তিনিকে বললাম। তিনি এসে নামাজ পড়া করো এই বলে ফোনে কেটে দিলেন। আমি বললাম, ঠিক আছে মামা, আমি আসবো। এলাম আমার কাছে, তিনি আমল করছিলেন। শেষ করে আমার ওনার ভিতরে এক রুমে নিয়ে গেলেন, যেখানে ছিল শত শত কিতাব আর অনেক কিছু। তিনি বললেন, ওই মেয়েটা তোমার কাজিনের খাবার নয়, খবর না পেয়ে তান্ত্রিকের কাছে গেছে যে ওই নাপাক রক্ত দিয়ে কালাজাদু করেছিল। তাকে গিয়ে ওই মেয়ে বলেছে আসাদের কি হলো, সে তো এখন আমার সাথে যোগাযোগ করছে না, নাম্বারও অফ। তখন ওই তান্ত্রিক চালনা দিয়ে আসাদের চিকিৎসা আর তোমার আমার কথা বলে দিয়েছে। তখন কেয়া খুব রেগে গিয়ে বলল, আপনি যত তাড়াতাড়ি পারেন আসাদকে মেরে ফেলেন, তাহলে সব প্রকাশ পেয়ে যাবে। বেশ কিছু টাকাও দিয়েছে এই তান্ত্রিককে। আসাদকে মারার জন্য এক বিশাল হিন্দু জিন চালান করেছে। আসাদের খুব বিপদ, যে আসাদকে সাহায্য করবে সেও বিপদে পড়বে। আমি মামাকে বললাম, আপনি আমাদের পথ দেখান আল্লাহর রাস্তে। মা বলেন, দেখো, যে অবস্থা দেখছি খুব খারাপ সামনে, তুমি কি পারবে? আমি বললাম, মামা, আমি তো আপনারই ছাত্র, আর আপনি তো বলতেন তোমরা কারো বিপদে পিছিয়ে থাকো আর কোনো বিনিময় নিও না। আল্লাহর রহমতে আপনি যতটুকু শিখিয়েছেন, আর আল্লাহ যদি পাশে থাকেন আর আপনি যদি পথ দেখান, ইনশাল্লাহ আমি সব পারবো। মা বললেন, ঠিক আছে, তুমি আগামী সপ্তাহে ঢাকার বাইরে 40 দিনের জন্য আসাদের বাসায় যাবে। বেশ কিছু কাজ করতে হবে তোমায়, অনেক বাধা আসবে, ভয় পাবে না, কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ করবে, আর কিছু জিনিস যদি দিব তার সাথে নিয়ে যাবে। আমি বললাম, এর মাঝে আসাদের কোনো বিপদ হবে না তো? মা বললেন, আল্লাহ ভরসা, সেটা আপাতত আমি দেখছি। আর শোনো, এই নাও আল্লাহর কালাম, এর লেখা এই তাবিজটা আসাদের গলায় বা ডান হাতের বাহুতে বেঁধে দিও। আমি চলে গেলাম আমার বাসায়। চিন্তা করছি, এতদিন কি আমার প্রাইভেট আর ক্লাস কিছু থেকে ছুটি দেবে? পরের দিন সব প্রাইভেটে গিয়ে বললো, আমার কিছু কাজ আছে ঢাকার বাইরে, 40 দিন আমি আসতে পারবো না। সবাই তাতে রাজি হয়ে গেল আর বললো, আগামীকাল এসে আপনার বেতনটা নিয়ে যাবেন। মাদ্রাসায়ও তাই বললাম, আল্লাহর রহমতে সেখানে ছুটি পেলাম। সব গোছগাছ করতে শুরু করলাম, যেহেতু অনেক দিনের জন্য যাব, হাতে টাকাও দরকার, তাই পরের দিন প্রাইভেট পড়ায় 7টা বাসায় গেলাম। প্রথম যে বাসায় গেলাম, গিয়ে বললাম, আপা আমার বেতনটা দেওয়ার কথা ছিল আজ। আপা অবাক হয়ে তাকিয়ে বললো, হুজুর আপনি তো একটু আগেই টাকা নিয়ে গেলেন।
আমি বললাম, কই না তো, আমি এই মাত্রই তো আসলাম, আপনার কথা ভুল হচ্ছে। আবার তার স্বামীকে ডেকে এনে বললো, হুজুর একটু আগে বেতন নিয়ে গেল না? ওনার স্বামী বললেন, হ্যাঁ। আমি আর কথা বাড়ালাম না, চলে গেলাম আরেক প্রাইভেট, সেখানেও একই কথা, আমি একটু আগে টাকা নিয়ে গেছি। একে একে সব প্রাইভেটে করে এমন কথা শুনে গেছিল। আমি হতবাক হয়ে বাসায় ফিরে এলাম আর চিন্তা করলাম, এটা কি করে সম্ভব। আমার রুমে যে ব্যাগটা তো আমার কাপড় গুছিয়ে রেখেছিলাম, এসে দেখি কোনো কাপড় নেই। আম্মাকে জিজ্ঞেস করলাম, আমার কাপড় কই? আম্মা বললেন, জানি না, তোমার রুমে তো কেউ যায়নি। আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলাম, কি হচ্ছে আমার সাথে। বাবাকে ফোন দিয়ে সব জানালাম। তিনি বললেন, একটু পরে বলছি। মামা 30 মিনিট পর ফোন দিয়ে বললেন, তোমার প্রাইভেট টাকা তোমার রূপ ধরে ওই দুষ্টু জিন নিয়ে গেছে, আর তোমার কাপড়ও, যা তুমি ঢাকায় যেতে না পারো। এদিকে মামা কথাগুলো শুনে আমি দারুণ চিন্তিত হলাম। আমার মনে হচ্ছিল যেন সবকিছু ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আমি ভাবছিলাম, এত কিছু কিভাবে সম্ভব, কেন আমার সাথে এমন ঘটছে। কিন্তু মামার আশ্বাস আমাকে কিছুটা শক্তি দিল। মামা বললেন, তুমি চিন্তা করো না, আমি সব সামলাবো, তুমি যেন প্রস্তুত থাকো। তোমাকে যা বলেছি তা ঠিকভাবে করতে হবে। পরের দিন আমি সবকিছু গুছিয়ে ফেললাম। মামা আমাকে কিছু তাবিজ দিয়েছেন এবং বললেন, এও যদি আমি ঠিক মতো ব্যবহার করি তাহলে আল্লাহর সাহায্যে সবকিছু ঠিক হয়ে যাবে। মামার দেওয়া নির্দেশ অনুসারে আমাকে আসাদকে নিয়ে যেতে হলো ঢাকাতে। ঢাকায় আসার পর আসাদের সাথে সকল যোগাযোগ করলাম এবং তাকে বললাম, তুমি প্রস্তুত আছো তো? আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আসাদ কিছুটা শঙ্কিত হলেও আমার কথা শুনে সাহস পেল। আমরা মামার নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করলাম। প্রথমে আমাদের কিছু আমলে করতে হলো। আমি আসাদকে বললাম, এখন তোমাকে বিশেষভাবে দোয়া করতে হবে। তোমার মানসিক অবস্থার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। কিছুদিন পর আসাদ ধীরে ধীরে তার পুরনো রূপে ফিরে আসতে শুরু করলো। আমি তাকে নিয়মিত ফোন দিচ্ছিলাম এবং সবকিছু যেন ঠিক হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছিলাম। কিন্তু সমস্যা তখনই বাড়লো যখন আসাদ আমাকে জানালো যে কিয়া তাকে আবার ফোন করছে। সে বলেছে, তুমি আমাকে বলে দিতে পারবে? আসাদের মধ্যে দ্বিধাও দেখা দিল। আমি বললাম, সতর্ক থাকো, কিয়ার সাথে যেন তুমি আবার যোগাযোগ না করো। এই সময় মামার সাথে আমার যোগাযোগ অব্যাহত ছিল। মামা বললেন, দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিয়ার সাথে তোমার যোগাযোগ হলে সবকিছু আবার খারাপ হতে থাকবে। তুমি কিয়াকে পুরোপুরি ভুলে যাও। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সাবধান থাকতে হবে। আমি আসাদকে বোঝানোর চেষ্টা করলাম যে কিয়া আসলে তার জন্য ভালো কিছু নয়। আমরা একসাথে খুব ভালোভাবে নেজাত করলাম। এই সময় আস্তে স্বাস্থ্য উন্নতি ঘটছিল এবং সে নিজের প্রতি আরো আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। কিছুদিন পর মামা আমাকে ফোন দিলেন। তিনি বললেন, তোমার জন্য একটি বিশেষ আমল আছে, তুমি এটা করতে পারো, তবে এটা করতে হবে খুব সতর্কতার সাথে। আমি বললাম, জি মামা, আমি ঠিক মতো করবো। এভাবে সময় চলে যেতে লাগলো। আসাদ এখন অনেক ভালো ছিল এবং আমাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সাহায্যে সে আবার তার স্বাভাবিক জীবন ফিরে পাবে। শেষ পর্যন্ত আসাদ সবকিছু মোকাবেলা করে শক্তিশালী হয়ে উঠলো। মামার দোয়া, আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে আসাদ জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে দিল। এখন আসাদ কিয়ার সাথে তার সম্পর্কটা শেষ করে নতুন জীবন শুরু করে প্রস্তুতি নিচ্ছে। আমি তাকে বললাম, দেখো, তোমার উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তোমার পাশে আছেন। এবং এইভাবে আসাদের জীবনে আবার শুরু হবে। কষ্টের পিছনে ফেলে সত্যি জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আল্লাহ যদি সাহায্য করেন তবে সবকিছু সম্ভব। ঘটনাটির বিশেষ অংশ বাদ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বলা সম্ভব নয়, সেগুলো বলার পারমিশন পাইনি। ঘটনা ছিল এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।